এবারের বাজেট কখনোই পুরোপুরি ব্যবসা বান্ধব করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, একদিকে কর কমাতে গেলে আরেক দিকে বাড়াতে হবে, তবে প্রস্তাবিত বাজেট জনবান্ধব ও ব্যবসা বান্ধব। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, এবার প্রবৃদ্ধি অর্জনের চেয়ে মানুষের জীবনযাত্রা সহজ ও সরল করার উপর বেশি জোর দেওয়া হয়েছে, আর ছোট বাজেট বাস্তবায়ন কঠিন হবে না। তিনি বলেন, অনেকে বলছে আমরা আগের পদাঙ্ক অনুসরণ করেছি, হুট করেই যে আমরা একটা বিপ্লবী বাজেট দিয়ে দেব সেটা তো সম্ভব না। বাজেটে একেবারে যে ইনোভেশন নেই তা কিন্তু নয়। সোমবার বাজেট দিয়েছি, এটা ওপেন থাকবে, কিছু সাজেশন আসবে, পরবর্তীতে আসবে ফাইনাল বাজেটটা। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2025-26 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সালেউদ্দিন আহমেদ বলেন, এতদিন প্রবৃদ্ধির কথা বলা হলেও সেই প্রবৃদ্ধি সব পর্যায়ের মানুষের কাছে পৌঁছায়নি। এ থেকে বেরিয়ে এসে জীবনযাত্রা যেন ভালো পর্যায়ে নেওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে। এবারের বাজেটকে কথার ফুলঝুরি বাদ দিয়ে বাস্তব ভিত্তিক করার চেষ্টা করা হয়েছে। মূল্যস্ফীতি, ব্যাংক, পুঁজিবাজার ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, এই সরকার কঠিন একটা সময়ে দায়িত্ব নিয়েছে। অনেকে বলেন দেশ আইসিইউতে ছিল, বিশেষ করে আর্থিক খাত একেবারে খাদের কিনারায় ছিল। সবার চেষ্টায় আর্থিক খাতকে একটা পর্যায়ে আনা সম্ভব হয়েছে, মূল্যস্ফীতি কমানো সম্ভব হয়েছে, মানুষকে আরও কিভাবে স্বস্তি দেয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে বড় বিষয়, বাজেটের আকার প্রথমবারের মতো কমানো হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, অনেকে এবারের বাজেটকে গতানুগতিক ও আগের ধারাবাহিকতা বলছেন, তবে সেটা ঠিক নয়। এবারের বাজেটে 3 বছর মেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা রয়েছে। কিভাবে সবার জীবনযাপন আরও স্বচ্ছ ও মান উন্নয়ন করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, আমরা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে দেখেছি, প্রতিটি দেশ ও আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা পোষণ করছে। দেশের গণমাধ্যমে সমালোচনা থাকবে, তবে কেবল সমালোচনা থাকলে তাদের কাছে নানা ব্যাখ্যা দিতে হয়। পাচার হওয়া অর্থ ফেরত আনতে সময় লাগবে জানিয়ে তিনি বলেন, দেশীয় সম্পদ বেশি থাকলে আর ট্যাক্স বেশি পেলেও পাচারকৃত অর্থ ফেরত আনতে পারলে দাতা সংস্থা থেকে বাজেট সাপোর্টের প্রয়োজন হতো না। পাচার করা টাকা ফেরত পেলে এখন বাজেটে কাজে লাগতো জানিয়ে উপদেষ্টা বলেন, পাচার করা টাকা ফেরত পেলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে যেতে হতো না। তিনি বলেন, সার্বিকভাবে আমি মনে করি চ্যালেঞ্জের মুখে একটু কোলাবোরেটিভ ও সিম্প্যাথেটিক হয়ে কাজ করবেন। সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা চাই একটি দৃষ্টান্ত স্থাপন করতে যে এত প্রতিকূলতার মধ্যেও আমরা ঘুরে দাঁড়িয়েছি। বাজেটের নির্যাস হলো সবার জীবনযাপনকে স্বচ্ছ করা, সামাজিক নিরাপত্তা বাড়ানো ও জীবনমান উন্নত করা। আমাদের সামনের পথ কঠিন এমন পূর্বাভাস ব্যক্ত করে অর্থ উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করছি এনবিআরকে রিঅর্গানাইজ করতে। এছাড়া বাইরে থেকে ঋণ আনার প্রক্রিয়াটাও মোটামুটি নেগোশিয়েট করে ফেলেছি। এর আগে প্রারম্ভিক বক্তব্যে তিনি বলেন, আমরা একটা বাজেট দিয়েছি আর এমন একটা সময় বাজেট পেশ করেছি যখন দেশের অর্থনীতিকে আইসিইউতে রাখার মতো অবস্থা। সংসদ না থাকায় আমরা জাতির সামনে বাজেট পেশ করেছি। আমরা দেশের ক্ষমতা নেইনি, দায়িত্ব নিয়েছি। আমরা জাতির কাছে দায়বদ্ধ। বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, বাজেট বাস্তবায়নের চেষ্টা করব, সংস্কারের চেষ্টা করছি, আপনাদের সবার সহযোগিতা চাই। তিনি বলেন, আমরা ক্ষমতা নেইনি, দায়িত্ব নিয়েছি। দায়িত্বটা একটা কঠিন সময় নিয়েছি, দেশের এক ক্লান্তি লগ্নে। যে সংস্কারগুলো আমরা হাতে নিয়েছি সেটা চলমান, আমরা যতটুকু পারি করব। আমরা যে পদচিহ্ন রেখে যাব, আশা করছি পরে যারা আসবে তারা সেটা বাস্তবায়ন করবে। এবার 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা। এটি দেশের 54তম এবং অন্তর্বর্তীকালীন সরকার ও অর্থ উপদেষ্টার প্রথম বাজেট। এটি 2024-25 অর্থ বছরের মূল বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কম। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।